ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে এক্সামটা হবে রিসেন্টলি তার সিডি যেগুলো পোস্ট তাদের জন্য ম্যাথসের আমরা একটা প্র্যাকটিস সেট সলভ করব। আজকে প্র্যাকটিস সেট নাম্বার 1। ওকে, তোমরা যারা পরীক্ষাটা দেবে ইভেন অন্যান্য যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, আমি অলরেডি 2017 সালের যে সি আর ডি এর যে পেপারটা হয়েছিল, যে 15 করে কোয়েশ্চেন ছিল, সেটা আমি সলভ করিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সেটা সলভগুলো আগে দেখে নিও একটু। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে। আচ্ছা, প্রথমে একটা জিনিস খেয়াল করো, তোমাকে যে প্রতি ক্ষেত্রে যখনই 2 দিয়ে ভাগ করছো রিমাইন্ডার কত থাকছে 1, 3 দিয়ে যখনই ভাগ করছো রিমাইন্ডার কত থাকছে 2, 4 দিয়ে যখন ভাগ করছো তখন 3, 5 দিয়ে যখন ভাগ করছো তখন দেখো 4, আর 6 দিয়ে যখন ভাগ করছো তখন দেখো 5 রিমাইন্ডার থাকছে। প্রতি ক্ষেত্রে দেখো আমরা যদি ডিফারেন্স বের করি, মানে যেটা ভাগ করছি ভাজক আর যেটা রিমাইন্ডার, তাদের ডিফারেন্স দেখো প্রতি ক্ষেত্রে 1। ঠিক আছে, যদি এই রকম হয় প্রতি ক্ষেত্রে ভাজক আর ভাগশেষের ডিফারেন্স যদি 1 মানে সেম হয়, তাহলে অ্যান্সার কি হবে না, যে নাম্বারগুলো দিয়ে ভাগ করছো মানে ভাজকগুলোর এলসিএম বের করবে, এলসিএম থেকে ওই যে ডিফারেন্সটা, তাহলে এলসিএম -1 হবে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, এবার 2, 3, 4, 5, 6 এদের এলসিএম বের করে নাও। 2 আর 3 কনসিডার করার দরকার নেই, কারণ 6 এর মধ্যে 2, 3 আছে। ঠিক আছে, তাহলে 4, 5, 6 এর এলসিএম বের করে নাও। তাহলে 4 আর 5 এর এলসিএম কত? 20 আর তোমার 6 এদের এলসিএম কত হবে না গিয়ে তোমার 60। তাহলে আমাদের অ্যান্সার কত হবে না 60 - 1 মানে 59 হচ্ছে অ্যান্সার। ওকে, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করে যোগফলকে পূর্ণবর্গ করা হলো, কে এর মান কত হবে। ঠিক আছে, যে কোনো 4টি বলেছে, আমরা পরপর 4টে আমরা প্রথম 4টে অযুগ্ম সংখ্যা ধরে নিই। 1 × 3 × 5 × 7। তাহলে আমরা 4টে অযুগ্ম সংখ্যা গুণ করে নিলাম পরপর, প্লাস কে ইকুয়াল টু কত হয় সেটা দেখি। আচ্ছা, এইটা ইকুয়াল টু কত হচ্ছে দেখি আমরা, এটা 5 × 3 = 15, 7 = 105। তাহলে 105 প্লাস কে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো 105-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কি 121। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কে এর ভ্যালু কে ইকুয়াল টু 121 - 105 মানে গিয়ে 16 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে দেখো দুটি ট্রেন একই সময় হাওড়া থেকে এবং পাটনা থেকে যথাক্রমে পাটনা এবং হাওড়ার দিকে রওনা হলো। একে অন্যের সঙ্গে মিলিত হওয়ার 9 ঘন্টা এবং 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছালো, তাদের গতিবেগের অনুপাত কত। মানে জাস্ট এইরকম, ধরো এখানে হাওড়া থেকে এদিকে যাচ্ছে, মানে এইটা ধরো হাওড়া, ঠিক আছে, আর এইটা কি পাটনা। একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে আর একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে। এবারে দুজনে একই সঙ্গে স্টার্ট করেছে। এবার বলেছে প্রথম ট্রেনটা ধরো সাপোজ এইখানে মিট করেছে। ঠিক আছে, মিট করেছে, দুজনে এসে এইখানে মিট করেছে, এও এদিক থেকে এসে এখানে মিট করেছে। বলছে মিট করার পর এদিক থেকে ট্রেনটা এইটুকু ডিস্টেন্স গেছে কত না 9 ঘন্টায়, 9 আওয়ার। আগে অঙ্কটা বোঝো। আর এদিক থেকে ট্রেনটা এইটুকু ডিস্টেন্স গেছে, মানে বাকি যে ডিস্টেন্সটা 16 আওয়ারে। বলেছে এদের ভেলোসিটি কত, মানে ভেলোসিটির অনুপাত কি, গতিবেগের অনুপাত। জাস্ট এই টাইপের যদি কোশ্চেন থাকে, মানে মিট করার পরের দুজনের টাইম যদি দেওয়া থাকে, তাহলে জাস্ট কি করবে, √b = √a হবে তোমার গতিবেগের অনুপাত। √b মানে পরেরটা আগে, মানে √16 = √9। তাহলে এটা করলে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 4:3 হবে আমাদের নির্ণয় গতিবেগের অনুপাত, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এটা বেসিক ওয়েতে করতে গেলে অনেক বড় হবে অঙ্কটা। মনে রেখো এইভাবে √b = √a। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলছে একটি বহুভুজের অন্তকোণের মানের সমষ্টি 1620 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত। এখানে একটু
কোশ্চেনটা মিস্টেক আছে, কি বলতো না, এটা সুষম বহুভুজ কথাটা বলা থাকতে হবে, ঠিক আছে, কারণ সুষম বহুভুজ না বললে প্রবলেমটা হয়। হ্যাঁ, কারণ সুষম বহুভুজের ক্ষেত্রে আমরা জানি তোমার অন্তকোণগুলোর সমষ্টির কি, যদি n সংখ্যক বাহু বিশিষ্ট হয় তাহলে আমরা জানি 2 ইন্টু n মাইনাস 2 এত সমকোণ, বা এত ইন্টু 90 ডিগ্রি করে দাও, সমকোণ মানে 90 ডিগ্রি। এইটার ভ্যালু দেওয়া আছে এখানে কত না 1620, ঠিক আছে, এত ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালু বের করবো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে এই 0 0 কেটে দাও, তারপরে হচ্ছে গিয়ে ধরো 9 দিয়ে কাটো, 9 একে 9, 9 আষ্টে 72, ঠিক আছে, তারপরে 2 এ কাটো, 2 9 18, তাহলে এখান থেকে n এর ভ্যালু কত হচ্ছে 9 10 11, ঠিক আছে, তাহলে বহুভুজটির বাহু সংখ্যা হচ্ছে 11, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো কি বলেছে একটি ট্রেন 300 কিলোমিটার সমগতিতে অতিক্রম করে। ট্রেনের গতি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ওই পথ অতিক্রম করতে 2 ঘন্টা সময় কম লাগতো। ওকে, এবার এখানে ট্রেনের গতিবেগ চেয়েছে, আমরা ধরে নিই ট্রেনের গতিবেগ সাপোজ x কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে তার 300 কিলোমিটার যেতে কত সময় লেগেছিল 300 বাই হচ্ছে কি x। এবার পরে যখন 5 কিলোমিটার বেশি হলো স্পিডটা, তখন কত হলো টাইম লেগেছে না 300 বাই হচ্ছে গিয়ে x প্লাস 5। ব্যাস, বলেছে আগের টাইম যা লাগতো পরের টাইমটা 2 ঘন্টা কম সময় লেগেছে, তাহলে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। দেখো এটাকে আমাদের এমনি সলভ করে এক্স এর মান বের করতে অনেক সময় চলে যাবে, দ্বিঘাত সমীকরণ। সেই জন্য তোমরা কি করবে না অপশান টেস্ট করো, ঠিক আছে। এক্স এর দেখো 30 যখন বসাবে, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে 300 বাই 30, মানে হচ্ছে গিয়ে প্রথমে 10 মাইনাস এটা 300 বাই 35 হয়ে যাবে। দেখো এটা তাহলে ফ্র্যাকশানে আসবে, ইকুয়াল টু 2 আসতে পারে না, তাহলে অপশান এ হবে না, ঠিক আছে। এবার বি এর মান যদি 25 বসাও, প্রথমে কত হবে 25 বসালে হচ্ছে গিয়ে এটা তোমার 300 বাই হচ্ছে 25 হচ্ছে গিয়ে 12তে হচ্ছে গিয়ে 30, মাইনাস হচ্ছে গিয়ে দেখো 300 বাই হচ্ছে 25 5 হচ্ছে 30, মানে এটা 10। দেখো 12 মাইনাস 10 মানে 2 ঘন্টা হয়ে গেল, তাহলে অপশান বিটা স্যাটিসফাই করছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে একটি কাজ এ 20 দিনে, বি 30 দিনে করে, সি এর সাহায্যে তারা 10 দিনে কাজটি শেষ করলো। কাজটির জন্য তারা 336 টাকা পেয়ে থাকলে সি কত টাকা পাবে, ঠিক আছে। আচ্ছা দেখো টাকা পাবে কি রেশিওতে, যে যার এফিসিয়েন্সি বেশি, মানে যে বেশি কাজ করতে পারবে সে বেশি টাকা পাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি বের করতে হবে না এফিসিয়েন্সি রেশিও বের করতে হবে। এফিসিয়েন্সি রেশিও বের করতে হলে আমাদের আগে টাইমটা জানতে হবে, কার ইন্ডিভিজুয়াল টাইম কত, ঠিক আছে, বেসিক ওয়েতে করতে গেলে। কিন্তু আমি একটা প্রসেস শেখাচ্ছি, দেখো টাইম এফিসিয়েন্সি মেথড, সেই মেথডে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। দেখো এর টাইম কত না হচ্ছে গিয়ে 20 দিন, বি এর টাইম কত না হচ্ছে গিয়ে তোমার 30 দিন। এবার তিনজনের মিলের টাইম কত, এ প্লাস বি প্লাস সি, তিনজনের মিলের টাইম কত না হচ্ছে গিয়ে 10 দিন, বলেছে না। সি এর সাহায্যে তারা 10 দিনে কাজটা শেষ করেছিল। ব্যাস, এদের এলসিএম বের করো, এই যে 20 30 10, এদের এলসিএম কত হবে 60। এই 60টা হয়ে গেল কি না আমাদের টোটাল ওয়ার্ক, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তোমার টাইম, এটা হচ্ছে গিয়ে তোমার টোটাল ওয়ার্ক। আর এরপরে দেখো এই টোটাল ওয়ার্ককে তুমি টাইম দিয়ে ভাগ করে দাও, যা হবে এদের এফিসিয়েন্সি পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর এফিসিয়েন্সি মানে এ পার ডে কত ইউনিট করে কাজ করে, 60 ইউনিটের মধ্যে 20 দিনে হচ্ছে কি, তাহলে 60কে 20 দিয়ে ভাগ করো, তাহলে এর এফিসিয়েন্সি 3 হয়ে গেল। 30 2 এ 60, বি এর এফিসিয়েন্সি 2 হয়ে গেল। আর তিনজনে মিলে এফিসিয়েন্সি কত হচ্ছে 6। তাহলে এখান থেকে দেখো এফিসিয়েন্সি রেশিও বা হচ্ছে কি ওয়েজ রেশিও, এফিসিয়েন্সি রেশিও অর ওয়েজ রেশিও ইকুয়াল টু কী হবে না হচ্ছে কি এর এফিসিয়েন্সি কত 3 ইউনিট, বি এর এফিসিয়েন্সি 2 ইউনিট, সি এর এফিসিয়েন্সি কত দাঁড়াবে দেখো 6 থেকে 3 আর 2 বাদ দিয়ে দাও, 3 2 5 বাদ দিলে তাহলে 1। তাহলে এফিসিয়েন্সি রেশিও বা হচ্ছে ওয়েজ রেশিও পেয়ে গেলাম। তাহলে 336 টাকা এই রেশিওতে ভাগ করে দাও, তাহলে সি কত টাকা পাবে পেয়ে যাবে, ঠিক আছে। টোটাল কত ইউনিট হচ্ছে 3 2 5 থেকে 6 ইউনিট, তাহলে সেই 6 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে কত 336 টাকা। ওকে, তাহলে সি হচ্ছে গিয়ে 1 ইউনিট পাবে, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, ব্যাস সেটাই হবে অ্যান্সার।
ঠিক আছে, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, 6 5 30 আর হচ্ছে 6 6 36 মানে 56 টাকা, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সে কোশ্চেন নাম্বার 7 বলেছি একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? ঠিক আছে, আচ্ছা, রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি না হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে 8 ইন্টু 9, এটা হচ্ছে গিয়ে কি না হচ্ছে গিয়ে রম্বসটার ক্ষেত্রফল। বলেছি রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহু যদি সাপোজ এ ধরে নিই, তাহলে তার ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার, তাহলে সেইটা ইকুয়াল টু দিস। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা পরিসীমা মানে বাহুটা পেয়ে যাব। দেখো এখানে 2 4 8, এবার এটাকে স্কোয়ার রুট করলে 2 3 6 হবে। ঠিক আছে, তাহলে এর ভ্যালু হচ্ছে গিয়ে 6 পেয়ে গেলাম। এবার পরিসীমা চেয়েছে, বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি 4a, মানে 6 4 24 সেন্টিমিটার হচ্ছে গিয়ে তার পরিসীমা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 8 কি বলেছে না কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে? ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে হচ্ছে গিয়ে তোমার 24 লিটার দুধ ছিল। ঠিক আছে, 24 লিটার টোটাল দুধের মধ্যে মানে মিশ্রিত দ্রবণে তার মধ্যে দুধের পোর্শন ছিল 12%। ঠিক আছে, আচ্ছা দেখো এইখানে তোমার প্রথমে হচ্ছে গিয়ে তোমার মিল্ক ইজ টু ওয়াটার কত ছিল, মিল্ক ইজ টু ওয়াটার কত ছিল, দেখো তোমার 12 ইজ টু বাকিটা মানে 100 থেকে 12 বাদ দিলে হচ্ছে 88, মানে হচ্ছে গিয়ে তোমার 4 4 6 4 3 12 3 12 আর হচ্ছে গিয়ে 4 2 8 2 8 3 ইজ টু 22 ছিল। এবার হচ্ছে পরে বলেছে কত হবে না হচ্ছে মিল্ক ইজ টু ওয়াটার কত হবে বলেছে না হচ্ছে 9% হচ্ছে গিয়ে তোমার কি বলেছে না দুধ হবে, তাহলে 9 ইজ টু কত হবে না হচ্ছে গিয়ে তোমার 91। তাহলে এটাকে কাটাকাটি করলে দেখো 3 যদি কাটো 3 3 9 আর হচ্ছে গিয়ে 3 না এটা হচ্ছে গিয়ে না কাটাকাটি হবে না, তো 13 7 91 না কাটাকাটি হবে না। হ্যাঁ, এবারে দেখো কি বলেছে কত লিটার জল মিশ্রিত করলে, তাহলে মিল্ক তো তোমার সেম থাকবে। মিল্ক দেখো আগে 3 ইউনিট ছিল, এখন 9 ইউনিট বলছে, তাহলে এই মিল্কটাকে আমরা সেম করে নিই, তাহলে একে আমরা 3 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, তাহলে এইটা দাঁড়ালো কত না হচ্ছে গিয়ে তোমার 9:66। ঠিক আছে, আর এইটা রেশিওটা কত আছে তোমার মিল্ক ইজ টু 91। ঠিক আছে, তাহলে দেখো মিল্ক আমার মিল্ক সেম আছে, তাহলে জল কত ইউনিট বেড়েছে, দেখো জল কত ইউনিট বেড়েছে, তাহলে হচ্ছে গিয়ে 66 থেকে হচ্ছে গিয়ে তোমার কত না 91, মানে হচ্ছে গিয়ে 70 থেকে ওখানে 21 আর এদিকে 4 মানে হচ্ছে গিয়ে 25 বেড়েছে। ঠিক আছে, এবার দেখো তোমার হচ্ছে গিয়ে 24 লিটার দ্রবণ বলেছে, তাহলে প্রথমে এই যে তোমার হচ্ছে গিয়ে এই কত ছিল 9 6 54 মানে হচ্ছে গিয়ে তোমার 74। ঠিক আছে, তাহলে 74 ইউনিট মানে হচ্ছে গিয়ে তোমার কত না হচ্ছে গিয়ে 24 লিটার, আর বেড়েছে কত না হচ্ছে গিয়ে আচ্ছা 74 তো সরি 9 6 15 মানে হচ্ছে গিয়ে 75। 75 ইউনিট মানে 24 লিটার। ঠিক আছে, আগে টোটাল এত লিটার দ্রবণ ছিল, তাহলে বেড়েছে কত 25 ইউনিট বেড়েছে, তাহলে এই 25 ইউনিটেরটাই হচ্ছে গিয়ে জল যোগ করা হয়েছে, তাহলে 25 ইউনিট ইকুয়াল টু কত দেখো 75 থেকে 25 কত ভাগ 3, তাহলে একেও ভাগ 3 করে দাও। ঠিক আছে, মানে 8 লিটার, তাহলে 8 লিটার জল মিশ্রিত করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা আমি আর একবার বলে দিই, দেখো কিভাবে আমরা সলভ করলাম। জাস্ট মিল্ক ইজ টু ওয়াটার প্রথমে আমার কত ছিল 12:88 যেহেতু 12% বলেছে। ঠিক আছে, মিল্ক দ্বিতীয় ক্ষেত্রে 9:91। তাহলে আমার প্রথম ক্ষেত্রে তাহলে রেশিওটা কাটাকাটি করে দাঁড়াচ্ছে 3:22। পরের ক্ষেত্রে যেহেতু কাটাকাটি হচ্ছে না 9:91 থাকলো। এবারে দেখো এখানে তো দুধটা প্রথমে যা ছিল পরেও সেম আছে, তাহলে দুধ তো যোগ করা হয়নি, তাহলে আমরা দুধটাকে সেম করে দিই। তাহলে এখানে 3 আছে, তাহলে এই টোটালটার সঙ্গে 3 গুণ করে দিলাম, তাহলে এখানে এটা কত হলো 9:66, এটা 9:91 ছিল। তাহলে দেখো তোমার মিল্কটা 9 সেম হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে তোমার ওয়াটারটা বেড়েছে 25 ইউনিট, তাহলে আগে ছিল এই 9 আর 66 মানে হচ্ছে গিয়ে 75 ইউনিট,
সেই 75 ইউনিটের ভ্যালু ছিল 24 লিটার, তাহলে 25 ইউনিট হচ্ছে গিয়ে জল যোগ করা হচ্ছে, তাহলে 25 ইউনিটের ভ্যালু কত হবে না 8 লিটার, মানে অপশান এই অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে না H2B, B/C, C/D দেওয়া আছে, সেখান থেকে H2B, C/D। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো অনেককে অনেকভাবে করে, অনেক বড় হয়। ঠিক আছে, বড় হবে না, আমি কিভাবে বলছি দেখো, অপশান টেস্ট করো। ঠিক আছে, অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করো। দেখো দেওয়া আছে A/B হচ্ছে 2:3, তাহলে প্রথম দুটো রেশিও 2:3 হতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমটায় চেক করে দেখি, এখানে হচ্ছে 8:12 আছে, 8:12 যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 4 2 8, 4 3 12, 2:3 হচ্ছে। পরেরটা দেখো 8:15, এটা তো কাটাকাটি হবে না, তাহলে H2B আমাদের কি 2:3 হতেই হবে। তাহলে এখানে হচ্ছে 8:15, মানে এটা 2:3 হচ্ছে না, তাহলে এইটা এলিমিনেট হয়ে গেল। পরেরটা দেখো, এটা দেখো তোমার 3:2 হবে, কিন্তু 2:3 হচ্ছে না, এটাও এলিমিনেট হয়ে গেল, পরেরটাও সিমিলারলি এলিমিনেট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো একটা, ব্যাস এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটুকু করতে কত সময় লাগলো? তাহলে এই জিনিসটা যদি জানো, ঠিক আছে, তাহলে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10। দেখো কি বলেছে, বলছে পিতার বর্তমান বয়স তার কন্যার বর্তমান বয়সের 3 গুণ। 15 বছর আগে পিতার বয়স তার পুত্রের বয়সের 6 গুণ ছিল। কন্যাটি পুত্র অপেক্ষা 4 বছরের ছোট হলে পিতার বর্তমান বয়স নির্ণয় করুন। ঠিক আছে, আচ্ছা আমরা ধরে নিই পিতার বয়স, এখানে দেখো পিতার বর্তমান বয়স কন্যার বর্তমান বয়সের 3 গুণ, তাহলে ডটারের বয়স আমরা ধরে নিলাম কত x, তাহলে ফাদারের বয়স কত হবে না হচ্ছে কি 3x। এবারে আবার এইখানে বলেছে দেখো কন্যাটি পুত্র অপেক্ষা 4 বছরের ছোট। ঠিক আছে, তাহলে পুত্র হচ্ছে কন্যার থেকে 4 বছরের বড়, তাহলে সনের বয়স হচ্ছে গিয়ে তোমার x + 4। ওকে, এবারে দেখো সেকেন্ড লাইনে কি বলেছে, 15 বছর আগে পিতার বয়স তার পুত্রের বয়সের 6 গুণ ছিল, তাহলে 15 বছর আগে পুত্রের বয়স কত ছিল না x + 4 - 15। এবার এইটার ইন্টু 6, এইটা ইন্টু 6 = 15 বছর আগে পিতার বয়স কত না হচ্ছে গিয়ে 3x - 15। ব্যাস এখান থেকে আমরা কার বয়স বের করবো, পিতার বর্তমান বয়স, মানে 3x এর ভ্যালু বের করলেই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো তোমার 6x আর ওইদিকে 3x আছে, মানে 3x = যেটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার, কারণ কি ফাদারের বয়স 3x। তাহলে এখানে হচ্ছে কি, তাহলে এখানে -15 আছে, -15 থাকলো, আর এদিকে দেখো 15 থেকে 4 বাদ দিলে কত 11, মানে -11, মানে -66, -66টা ওইদিকে গেলে +66। ঠিক আছে, তাহলে তোমার 3x এর ভ্যালু বা পিতার বর্তমান বয়স হচ্ছে গিয়ে তোমার কত হলো 51 বছর। 51 বছর মানে হচ্ছে গিয়ে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 11। কি বলছে দেখো, যদি এত = এত হয় তাহলে এইটা, মানে জাস্ট পয়েন্ট এদিক ওদিক সরাবে আর কিছুই নেই। দেখো এখানে পয়েন্টের ডান দিকে ক ঘর, রুটের ভিতরে পয়েন্টের ডান দিকে 1 ঘর, 2 ঘর আছে, তাহলে যখন স্কোয়ার রুট হয়ে যাবে তখন পয়েন্টের 1 ঘর হয়ে যাবে, মানে রুটের ভিতরে 2 ঘর থাকলে রুটের বাইরে যখন আসবে তখন 1 ঘর হয়ে যাবে, তাহলে এই প্রথমটার ভ্যালু কত হবে 13.5 হবে। প্লাস দ্বিতীয়টা দেখো পয়েন্টের ডান দিকে ক ঘর, 4 ঘর আছে, তাহলে পয়েন্টের স্কোয়ার রুটটা কী হবে, পয়েন্টের ডান দিকে ক ঘর থাকবে 2 ঘর থাকবে, তাহলে এইটা হবে 1.35 হবে। তারপরে দেখো পয়েন্টের ডান দিকে ক ঘর, 3 3 6 ঘর, মানে 3 ঘর হবে, তাহলে এখানে পয়েন্ট বসবে, তাহলে 135 হবে। তারপরে এখানে ক ঘর দেখো 4 4 8 ঘর, তাহলে হচ্ছে গিয়ে 4 ঘর হবে, তাহলে 0.0135। ব্যাস এগুলোকে যোগ করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এখানে 5 5 3 8, তারপরে হচ্ছে গিয়ে 5 3 8 একে 9, 5 3 8 একে 9, 3 একে 4 আর 1, তাহলে 14.9985, 14.9985 মানে অপশান সি অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 12 বলেছে কোনো মূলধনের উপর বার্ষিক 4% হারে 15 বছরের সুদ। দেখো সরল সুদের ক্ষেত্রে জাস্ট তুমি ইয়ার আর রেট অফ ইন্টারেস্ট গুণ করে দাও, মানে 15 4 সে 60% সুদ পাবে, 4% হারে 15 বছরে সে টোটাল 60% সুদ পাবে, আসলে 60%।
আর বার্ষিক 5% হারে 10 বছরে 5 × 10 = 50% সুদ পাবে সে 10 বছরে। হ্যাঁ, বলছে এদের অন্তর মানে 60% মাইনাস 50% ইকুয়াল টু 10%। এই 10%-এর ভ্যালু বলেছে কত? 100 টাকা। ঠিক আছে, তাহলে মূলধন হচ্ছে গিয়ে আমাদের 100%, মূলধন হচ্ছে 100%, ব্যাস 100% মানে হচ্ছে কি 1000 টাকা হবে অ্যান্সার। 1000 টাকা মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। বলি যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়ালে ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 150 মিটার বাড়ে, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য ধরে নাও প্রথমে এক্স। ঠিক আছে, তাহলে তাকে 15 মিটার বাড়াও, তাহলে কত হবে? এক্স প্লাস 15। এবার আমার প্রস্থ আমরা জানি না, ধরে নিলাম ওয়াই। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল এইটা, সেখান থেকে তুমি আগের ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এক্স ইন্টু ওয়াই। এইটার ভ্যালু বলেছে 150 মিটার বাড়ে। ব্যাস, এখান থেকে তাকে গুণ করলে এক্স ওয়াইটা কেটে যাবে, তাহলে 15y ইকুয়াল টু হচ্ছে গিয়ে 150। তাহলে এখান থেকে তুমি প্রস্থটা পেয়ে গেলে, ওয়াই ইকুয়াল টু কত পেলে না হচ্ছে গিয়ে 10। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য বলেছে, দেখো ক্ষেত্রফল মানে কি এক্স ওয়াই। ঠিক আছে, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কত? 900, ক্ষেত্রফল 900 দেওয়া ছিল। ওয়াইয়ের ভ্যালু যদি তোমার 10 হয়, ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু বুঝতেই পারছো কত হবে? 90 হবে। তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে এক্সের ভ্যালু মানে দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে 90 হবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 14। বলেছে দুই ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3, তাদের মাসিক খরচের অনুপাত এত। যদি প্রত্যেকে প্রতি মাসে 400 টাকা করে সঞ্চয় করে, তবে তাদের মাসিক বেতন যথাক্রমে, ধরে নাও তাদের মাসিক বেতন প্রথম জনের হচ্ছে গিয়ে 2x, সেখান থেকে তার সঞ্চয়টা বাদ দিয়ে দাও 400, বাই দ্বিতীয় জনের মাসিক বেতন হচ্ছে গিয়ে 3x, সেখান থেকে তার সঞ্চয় বাদ দিয়ে দাও 400, ইকুয়াল টু হচ্ছে গিয়ে তার পড়ে থাকলে কি সেগুলো হচ্ছে খরচের অনুপাত, মানে 5/8। ব্যাস, এখান থেকে তুমি এক্সের ভ্যালু বের করে নিতে পারবে, একবারে বের করে দেখো। তাহলে এখানে 8 দিয়ে গুণ করলে 8 2 16x হবে, আর এখানে 5 3 15x হবে, মানে আলটিমেটলি শুধু এক্স ইকুয়াল টু এইটাও 400, এইটাও 400, দুটোর সামনেই সব মাইনাস সাইন আছে, সেম সাইন আছে। তাহলে এই দুটোকে বিয়োগ করে নাও, এদের ডিফারেন্স 8 5 হলে 3, তাহলে 3 4 1200, তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল 1200। ওকে, তাহলে হচ্ছে কি তাদের মাসিক বেতন যথাক্রমে, তাহলে মাসিক বেতন এই যে 2x আর 3x, মানে 12 দিয়ে 2400 একজনের, আর হচ্ছে 12 3 3600, 2400 3600, মানে হচ্ছে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 15। বলেছে একটি সংখ্যার সঙ্গে 4 যোগ করে যোগফলকে 3 দ্বারা গুণ করা হলো, এবং গুণফলকে 15 দ্বারা ভাগ করতে ভাগফল 2 এবং অবশিষ্ট 6 হলো, তাহলে সংখ্যাটি কত? তাহলে তুমি স্টেপ বাই স্টেপ করো। প্রথমে ধরে নিই আমরা সংখ্যাটা এক্স। ওকে, সংখ্যাটার সঙ্গে প্রথমে 4 যোগ করা হলো, ভালো কথা। তার সঙ্গে আবার 3 গুণ করা হলো। এবার গুণফলকে 15 দ্বারা ভাগ করব, করে 2 হবে, কিন্তু অবশিষ্ট হচ্ছে কি 6। তাহলে এইটা থেকে প্রথমে 6 বাদ দিয়ে দাও, তাকে তুমি 15 দিয়ে ভাগ করো, করলে যা হবে সেটা হচ্ছে গিয়ে 2। ব্যাস, এখান থেকে এক্সের ভ্যালু বের করলেই সংখ্যাটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ওইদিকে গেলে 15 2 30, ঠিক আছে, 30, আর ওইটা 6 গেলে ওইদিকে 36। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 3x, আচ্ছা 3 দরকার নেই, মানে x + 4, অ্যাকচুয়ালি x + 4 × 3 থাক। হ্যাঁ, এতটা স্টেপ জাম্প করলে হয়তো বুঝতে পারবে না। তাহলে 15 দিয়ে 30, আর এদিকে 6 ওইদিকে গেলে 36। ঠিক আছে, 3 12 36, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? 12 থেকে 4 মানে 8 হবে অ্যান্সার। তাহলে সংখ্যাটা কত? 8, মানে অপশান বি অ্যান্সার। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।